আমি যা বলছি সেটা গান হয়ে যাচ্ছে। একটা অদ্ভুত জিনিস, আমি কল্পনাও করতে পারছি না। হঠাৎ একদিন রাত্রে ঘুমিয়ে আছি, গভীর রাত্রে হঠাৎ আমার পাশ দিয়ে, তারপর একদিন আমি রাত 10টা নাগাদ মাটিতে বসে গান গাইছি, বিভোরে গান গাইছি চোখ বন্ধ করে। হঠাৎ দেখি একটা বাচ্চা মেয়ে, আমি বুঝতেও পারছি না কে। অন্ধকার ঘর, 3:45 রাত। তখন আমার মা একটা চেয়ারে বসে দাঁত মাজত। হঠাৎ দেখছি আমার ডাকনাম ধরে ডাকছে। চোখ মেললাম, দেখলাম পুরো ঘরের একটা সাইড যেদিকে মা বসে আছে কি একটা নড়ানড়ি করে। এখন কেউ হাত দিচ্ছে না কিছু, কিন্তু এটা একদিন না, দিনের পর দিন। আমার কিন্তু একটু সত্যিকারের ভয় হয়। ঘরের মধ্যে দেখতাম সব বাসনপত্র পড়ে যাচ্ছে। সে কি আওয়াজ! আমি যে দেখতে পেয়েছি, আমাকে যে দেখিয়েছে, সেটাই বড় কথা। সেটা কজনের ভাগ্যে হয়। আমি তারকেশ্বর খুব যাই এবং রাত্রে যাই। কতগুলো ব্যাপার, কতগুলো ঘটনা আমি আজ অবধি তার উত্তর পাইনি, সেগুলো আপনাদের পরস্পর বলবো। একদিন আমি ঘুমিয়ে আছি, তখন বিয়ে হয়ে গেছে। আমি এখনও সেই জিনিসটা মনে পড়ে, সবসময় মনে পড়লে শিহরণ জাগে। তখন আমি সজ্ঞানে দেখছি, কিন্তু আমি নড়তেও পারছি না। দেখার পরে আমার চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মনে কষ্ট নিয়ে ঠাকুরকে বলছি। হঠাৎ আমি ভাবতে পারিনি, হঠাৎ আমার কানের মধ্যে আওয়াজ আসলো, কেনে হবে নে, তোরও হবে। নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আজকে আবারও একটি নতুন ধরনের পডকাস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, প্রত্যেকটা এপিসোডে আমি চেষ্টা করি নতুন ধরনের অলৌকিক ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরার, এবং সেই প্রচেষ্টা যে ইতিমধ্যে সফল তা আপনাদের আন্তরিক অংশগ্রহণই সেটাকে প্রমাণ করে। প্রত্যেকটি ভিডিওতেই আপনারা কিন্তু প্রচুর ভিউজ দিয়ে বাড়িয়ে দিচ্ছেন। সাথে সাথে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারাও যারা নিজেদের জীবনের দৈব অলৌকিক ঘটনাগুলি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের স্টুডিওতে বসে সারা পৃথিবীর বাঙালিকে শোনাতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন। দয়া করে প্রথমে ফোন করবেন না, অবশ্যই ভয়েস রেকর্ডিং শুনে আপনার ঘটনা মনোনীত হলে আমরা যোগাযোগ করে নেব। তখন আপনি বলবেন আপনার জীবনের বা আপনার জানা দৈব অলৌকিক কাহিনী, এবং শুনবে এই সারা পৃথিবীর আধ্যাত্মিক বাঙালি। সাধক অলৌকিক রহস্য চ্যানেলে আজকে যে ঘটনা আপনাদের শোনাতে চলেছি, বা আমার পাশে বসে আছেন, কিছুক্ষণ মধ্যেই তার সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো। তিনি বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করেছেন, ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় কার্যসূত্রে তার নিজের ব্যক্তিগত প্রয়োজনে তার যেতে হয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দৈব অলৌকিক মাহাত্ম্য তার সঞ্চয়ে প্রচুর পরিমাণে সঞ্চিত হয়েছে, শুধুমাত্র নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য নয়। এই সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে বসে আপনাদের মতো মানুষদের কাছে সেগুলো তিনি পৌঁছে দিতে চান, শুধুমাত্র নিজের কাছে সঞ্চয় করে রাখার জন্য নয়। এবং সেই কারণেই দাদা কিছু দিন আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, এবং তিনি কখনো আগে ক্যামেরার সামনে এইভাবে নিজেকে প্রকাশ করেননি। আপনাদের মধ্যেও অনেকে রয়েছেন ইতস্তত বোধ করেন, আজ দাদাকে দেখে আপনাদের সেই ভয় কিন্তু ভেঙে যাওয়া উচিত। যাই হোক, বেশি কথাই বাড়াবো না। আমার সামনে রয়েছেন অসিত কুণ্ডু, লেকটাউন থেকে। নমস্কার অসিত বাবু, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাই। আসলে এই ধরনের ঘটনাগুলি হঠাৎ করে মানুষের জীবনে সবসময় ঘটে না, কোনো না কোনো প্রসঙ্গ, কোনো না কোনো সূচনা তার থাকে। তো আপনি আপনার মতো এই ঘটনাগুলো নিজের মতো করে একদম নিজের বাড়িতে বসে যেভাবে বলেন, ঠিক সেই ঘরোয়া পরিবেশে একটা সুন্দর স্নিগ্ধ আধ্যাত্মিক পরিমণ্ডলে বসে সেই ঘটনাগুলো আপনার থেকে শুধু আমি নই, এই সারা পৃথিবীর আধ্যাত্মিক বাঙালি, বিশেষ করে যারা সাধক অলৌকিক ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত, প্রত্যেকেই শুনতে চান। যদি সেইগুলো শুরু করেন ভালো হয়। ভারতবর্ষ অবতারের দেশ। ভারতবর্ষের এত অবতার, এত মুনি ঋষি মহাপুরুষের জন্ম হয়েছে। আমি সবাইকে আমার প্রণাম জানাই, এবং জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের ঋষি সন্ন্যাসীদের আমি প্রণাম জানাই। রামকৃষ্ণ মিশনের মহারাজদের আমি প্রণাম জানাই, সারদা মা মিশনের মহারাজদেরও প্রণাম জানাই, এবং যারা শ্রোতা দর্শক দেখছেন তাদেরও প্রণাম এবং ভালোবাসা জানাই। এবং আমার গর্ভধারিণী মা
জন্মদাতা পিতাকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এখন থেকে কম বেশি 40 থেকে 42 বছর আগে আমি একা একা আমাদের বাড়ির একতলার ঘরে, অন্ধকার ঘরে গান গাইতাম। প্রথম আমি নিজেই গান গাইতাম কয়েক মাস। তারপর গান গাইতে গাইতে দেখছি আমার মধ্যে গান চলে আসছে, আমি যা বলছি সেটা গান হয়ে যাচ্ছে। একটা অদ্ভুত জিনিস, আমি কল্পনাও করতে পারছি না। যাই হোক, এটা অনেক বছর চলে, 2-3 বছর চলতে চলতে আমি একতলায় থাকতাম, দোতলায় মা বাবা থাকতো, 3 তলায় দাদা বৌদি ওরা থাকতো। হঠাৎ একদিন রাত্রে ঘুমিয়ে আছি, গভীর রাত্রে হঠাৎ আমার পাশ দিয়ে নূপুরের আওয়াজ। আমি চোখ খুলে, অন্ধকার ঘর, চোখ খুলে দেখছি কাউকে দেখতে পাচ্ছি না। আমি কপালে হাত জোর করে প্রণাম করলাম, আমি কিন্তু কাউকে দেখতে পাইনি। মনে মনে ভাবছি এ তো মায়ের নূপুরের আওয়াজ, বিশ্বজননী মায়ের, তাহলে হয়তো আলতার ছাপ পড়ে থাকতে পারে, পারলেও পারে। তারপর লাইট জ্বালিয়ে দেখলাম কোনো আলতার ছাপ নেই। যাই হোক, মাকে প্রণাম করলাম। তারপর একদিন আমি রাত 10টা নাগাদ মাটিতে বসে গান গাইছি, বিভোরে গান গাইছি চোখ বন্ধ করে। হঠাৎ দেখি একটা গরম হাওয়া এসে আমার চারিদিকে ঘুরছে, খুব কম সময় ঘুরে সেটা চলে গেল। তারপর চোখ খুলে দেখি দরজাটা বন্ধ ছিল, দরজাটা খোলা। এই একদিন হলো। আমি মোটামুটি রোজই গান গাইতাম। একদিন দেখি গান গাইছি, আমার চেতনা পুরোটা নেই। হঠাৎ দিকে একটা বাচ্চা মেয়ে, আমি বুঝতেও পারছি না কে, অন্ধকার ঘর, আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। আমি জীবন্ত বাচ্চা, কিন্তু আমাদের বাড়িতে পুরো গেট ফেট সব দেওয়া, কেউ ঢুকতে পারবে না, আর উপরে সবাই, কেউ নিচে আসে না সেই সময়। আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, এরমভাবে চলতে থাকলো। আমার একটা ধর্মীয় স্থানে একদিন যাওয়ার কথা ভোরবেলায়। আমি যেখানে শুয়ে আছি তখন ভোর 4টে, 4:30 বাজে, 3:45, 4টে রাত। তখন আমার মা একটা চেয়ারে বসে দাঁত মাজত, ওই চেয়ারটার মধ্যেই বসে থাকত। হঠাৎ দেখছি আমার ডাকনাম ধরে ডাকছে। চোখ মেললাম, দেখলাম পুরো ঘরের একটা সাইড, যেদিকে মা বসে আছে সেটা পুরো অন্ধকার ঘরে আলোকিত। মাকে দেখলাম, আমার নিজের গর্ভধারিণী মাকে, আমাকে ডাকছে। তারপর আমি চোখ খুলে দেখলাম এই ঘটনা। তখন বাজে রাত 3:30, 4:45। দেখার পরে আমি উঠলাম, উঠে আমার মা বাবা দোতলায় থাকে। তারপর আমি লাইট জ্বালিয়ে দোতলায় গেলাম, দেখলাম ভিতর দিয়ে দরজা দেওয়া। তারপর আমি বুঝতে পারলাম মোটামুটি, আর ডাকলাম না। এই গেল একদিন। আর এই নিয়ে আমি শুধু চিন্তাই করে যাচ্ছি, চিন্তাই করেছি কী করে হচ্ছে এগুলো, তার কোনো কুল কিনারা আজ অবধি আমি পাইনি। যাই হোক, রাত্রে মশারি টানিয়ে গান গাই, তখন দেখি কি আমার মাথার উপরে মশারিটা লেগে থাকে। আমি বসে থাকি তো, লেগে থাকে। কি একটা নড়ানড়ি করে, এখন কেউ হাত দিচ্ছে না কিছু, কিন্তু এটা একদিন না, দিনের পর দিন। যখন গান গাইব তখনই মাথার উপরে, ঠিক মাথার উপরেই মশারিটা আছে, লেগে আছে, সেখানে নড়াচড়া করে। আমার কিন্তু একটু সত্যিকারের ভয় ভয় হয়। তারপর যেই গান শেষ হবে, আমি যেখানে শুতাম আমার খাট, তার থেকে পরের ঘরে, ওই জায়গাটা গেট নেই, ওপেন, ঘরের মধ্যে দেখতাম সব বাসনপত্র পড়ে যাচ্ছে। সে কি আওয়াজ! সামান্য ভয় লাগতো, সামান্য মানে ভালোই ভয় লাগতো। একদিন নয়, পর দিনের পর দিন চলছে। আমার ভয় লাগতো। তারপর দেখলাম, মাকে বললাম, আমি পুরো একতলা একা থাকতাম। দেখলাম আস্তে 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 ওটা কমে গেল।
তারপর দেখলাম বন্ধ হয়ে গেল। কিন্তু এই আওয়াজটা আমাদের অ্যাজমালি বাড়ি, বাবা জ্যাঠাদের সব বাড়ি, যদিও পার্টিশন করা, এই আওয়াজ কিন্তু কেউ শুনতে পায়নি একদিনও, কেউ বলেও নি যে এরম আওয়াজ হয়, কিন্তু একমাত্র আমিই শুনতাম। আমি শুনে হতভম্ব হয়ে যেতাম। এটা কি, যেই লাইট জ্বালিয়ে উঠতাম একটা বাসনও নড়া নেই, অ্যাজ ইট ইজ রয়েছে, কোনো বাসন পরা নেই, বাসনগুলো সব এক যেরমভাবে সাজানো আছে সেরমই রয়েছে, কিন্তু এই বাসন পরার আওয়াজ। আর মাথার মধ্যে কে যেন হাত দিয়ে রয়েছে, কিন্তু এবার নড়ে আবার মাঝে মাঝে, কিন্তু বুঝতে পারছি যে কে জানি হাত দিয়ে রয়েছে। যাই হোক, পুরো ঘর অন্ধকার, আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। এবার আমি তখন প্রায় স্বপ্ন দেখতাম, আধ্যাত্মিক স্বপ্ন দেখার পরে সকালবেলায় শরীরটা একদম ভার হয়ে যেত, পুরো মাথা ভার, শরীর ভার, এত ভারী হয়ে যেত সকালে উঠে আমার কাজ করতে খানিকক্ষণ কষ্টই লাগতো। কোনো ব্যাপার না, আমি যে দেখতে পেয়েছি, আমাকে যে দেখিয়েছে, সেটাই বড় কথা। সেটা কজনের ভাগ্যে হয়। কয়েকদিন যাওয়ার পর আবার একদিন দেখলাম একটা লাল রঙের ওং, একটা স্ট্যাচু, শুধু ওংটাই রয়েছে, লাল রঙের, বড়, প্রায় 1.5 তলার সমান, কম বেশি। তার মধ্যে দেখছি দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তারাপীঠের বামদেব, দুজনে দেখছি ওই ওঙের মধ্যে ঘুরে ঘুরে উঠছে, আবার ঘুরে ঘুরে না, জাস্ট খেলা করছে। এই স্বপ্নগুলো দেখে মানে খুঁজি, কি মানে এর মানে, সব স্বপ্নের মানে আমি আজ অবধি পাইনি। আমি ছোটবেলার থেকেই দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কালীঘাট, তারকেশ্বর, পরে তারাপীঠও যেতাম। আর 1994-এ আমি গেছিলাম বৈদ্যনাথ ধাম, এলাহাবাদ সঙ্গম, মথুরা, বৃন্দাবন, বেনারস, হরিদ্বারে ছিলাম 4-5 দিন, বৃন্দাবনেও ছিলাম, মথুরাতে ছিলাম না, বৃন্দাবন থেকে মথুরাতে গেছি। যাই হোক, তারপর তখন থেকেই ঠিক করলাম যে আমি একদিন না একদিন অমরনাথ যাব। 1994 তখন থেকে ঠিক করলাম অমরনাথ যাব। আমি তারকেশ্বর খুব যাই এবং রাত্রে যাই। যাই হোক, কতগুলো ব্যাপার, কতগুলো ঘটনা আমি আজ অবধি তার উত্তর পাইনি, সেগুলো আপনাদের পরস্পর বলবো। যাই হোক, তারকেশ্বরে আমি এতবার গেছি, কোনোদিনও আমি তারকেশ্বর বিগ্রহকে একই রকম দেখিনি। যতবার যাই বিভিন্ন রকম, কখনো দেখি মসৃণ, কখনো দেখি তেলে, কখনো দেখি অমসৃণ, কখনো দেখি ছোট সাইজ, সামান্য ছোট সাইজ, কখনো আবার বড় সাইজ, কখনো রং খয়েরি, কখনো আবার লাল, পুরো লাল চন্দনের মতন। এর মানে আমি আজ অবধি পাইনি। আমি কেদারনাথেও বাবাকে 2বার গেছি, কেদারনাথ 2 রকম দেখেছি। বিশ্বনাথে আমি অন্তত কম বেশি 12-14 বার গেছি। 12-14 বারে একরকম দেখিনি, বিভিন্ন রকম লিঙ্গ রয়েছে, কিন্তু কখনো খয়েরি রং, কখনো গোলাপি রং, কখনো ব্ল্যাক কালো রং, কখনো মেরুন হয়ে যায়, কখনো তেলে একদম মসৃণ, কখনো অমসৃণ। এই দেখে আমি অবাক হয়ে যাই আর প্রশ্ন করি এটা কি করে হয়। এরপরে 1995-এ আমার বিয়ে হয়। আমি ভগবান বিশ্বাসী মানুষ, আমি বিয়েতে সম্বন্ধ দেখতে যাইনি, বাবা মা দেখছে, দাদা বৌদি দাদা সবাই দেখছে, আমার আর গিয়ে কী হবে। আমি স্টিল ফটোতে দেখেছি। আমি শুভ দৃষ্টির সময় যেহেতু ভগবানকে মানতাম, প্রথম দেখেছি। যাই হোক, আমি ভগবানকে কতটা মানি, কতটা বিশ্বাস করি, তার একটা জাস্ট বললাম। এখনকার দিনে এসব হয় না। 1995 জানুয়ারিতে আমি বিয়ে হয়েছে, তখন এই ঘটনা ঘটেছে। অনেকে এই নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু আমার কাছে কেউ এসে কোনোদিন কোনো কথা বলেনি। আমার মাকে বলেছে, যাই হোক, হয়েছে।
একদিন আমি ঘুমিয়ে আছি, তখন বিয়ে হয়ে গেছে। আমি এখনও সেই জিনিসটা মনে পড়ে, সবসময় মনে পড়লে শিহরণ জাগে। আমি ভোবার হরি নারায়ণ তার হাতের সুদর্শন চক্র আমি দেখেছিলাম। তখন বাজে কম বেশি রাত 2:30, পৌনে 3টে। হঠাৎ আমি শুয়ে আছি, হঠাৎ আমার কোনো হয়তো আওয়াজ বা কিছুতে, আমি জানি না, সেটা আমি জানি না, আমার চোখ খুলে গেল। আমি স্থির শুয়ে রয়েছি, আমার চোখ দুটো খুলে গেল। ঠিক আমার অপোজিটে দেয়ালের মধ্যে মাটির থেকে কমসে কম 8 থেকে 9 ফুট উঁচুতে, আবার সিলিং থেকে নিচে 2 ফুট এরকম হবে, পুরীর জগন্নাথ মন্দিরে যে চক্র আছে মাথার উপরে, সেইরকম চক্র, সুদর্শন চক্র। ওই চক্রের একটা আলোর বলয় দেয়ালের মধ্যে। আলোটা কিন্তু খুব, বুঝতে পারছি দেখে, ঠান্ডা, প্রচণ্ড শীতল, এরকম দেয়ালের মধ্যে ঘুরপাক খাচ্ছে, একই জায়গায়, নড়ছে না, আলোর চক্র। আমি অনেকক্ষণ তাকিয়ে দেখলাম, অনেকক্ষণ বলতে মিনিট 2-1 দেখার পরে তখন আমি সজ্ঞানে দেখছি তো দেখছি, কিন্তু আমি নড়তেও পারছি না। দেখার পরে আমার চোখগুলো আস্তে 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 বন্ধ হয়ে গেল। আমি আবার নিদ্রায় চলে গেলাম। এই সব জিনিসের মানে আজ অবধি আমি জানি না, বলতে পারবো না। এই সব যে ঘটনাগুলি বলছি, এই ঘটনাগুলো একমাত্র যারা সাধু সন্ত, সন্ন্যাসী এবং আধ্যাত্মিক জগতে অনেক এগিয়ে আছে, তারা আমার থেকে ভালো বলতে পারবে, আমি অতটা বলতে পারবো না। যাই হোক, শুনেছিলাম ধর্মকথায় যে এখনও শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষা দেন, এখনও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দীক্ষা দেন। আমি মাঝে মধ্যেই কাশীপুর উদ্যানবাটিতে যেতাম, এখন কম যাই। তা আমি গিয়ে মাঝে মাঝে ঠাকুরকে মনে মনে বলতাম, ঠাকুর আমাদের দীক্ষা হবে না? সরলতার সহিত, একটা বাচ্চা যেরকম তার মার কাছে বাবার কাছে চায়, ঠিক সেরকমভাবে আমি বলতাম। তার মতো কোনো চালাকির ব্যাপার নেই, সরলতাভাবে বলতাম। তারপর যেহেতু আমি মায়ের, বিশ্বজননী মা রামকৃষ্ণদেবের গান গাইতাম, আমার সাথে মাঝে মধ্যে ঠাকুর দেখা দিয়েছে, রামকৃষ্ণ ঠাকুর আমাকে দেখা দিয়েছে একাধিকবার, এবং আমার সাথে কথাও বলেছে, প্রশ্নও করেছে, আমি উত্তরও দিয়েছি, কিন্তু প্রতি উত্তর কিছু করেনি, শুধু হেসেছে। ওই হাসির মানে কি আজ অবধি আমি জানি না। এরকম যেতাম, বেলুড় মঠ যেতাম, তারকেশ্বর যেতাম। একদিন হঠাৎ সকালবেলায়, আমাদের বাড়ির থেকে 2.5 কিলোমিটার হবে কাশীপুর উদ্যানবাটি, কম বেশি। আমি ট্যাক্সি করে গেছি, একটা ট্যাক্সিকে আপ অ্যান্ড ডাউন ভাড়া নিয়ে গেছি। ট্যাক্সি দাঁড়িয়ে আছে, আমি ঢুকেছি। ঢোকার পরে দেখছি কাশীপুর উদ্যানবাটিতে 14-15 বছরের ছেলে, বাংলা ফতুয়ার মতন আর ধুতি পরে সব ঘোরাঘুরি করছে মন্দির প্রাঙ্গণে। আমি এত যেতাম কাশীপুর উদ্যানবাটিতে, কাশীপুর উদ্যানবাটির সেবায়েতরা আমাকে চেনে, অনেক মহারাজও আমাকে চেনে, যেতে যেতে মুখ চিনে যায়। যাই হোক, তা আমি সেবায়েতকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, কোনোদিন তো এরম দেখিনি, আজ অবধি, এত বছর ধরে আসছি দেখিনি তো। বলে আজকে দীক্ষার দিন, এখানে দীক্ষা হবে, বিশেষ বিশেষ দিনে দীক্ষা হয়, তাই আজকে দীক্ষার দিন, তাই এরা এসছে। আমি আচ্ছা শুনলাম, শুনে আমার এখন থেকে এটা 15 বছর আগে, তখন আমার মনটা অবাক হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে রইলাম। ঠাকুর আমাদের হবে না, মানে এরকমভাবে বলছি, আমাদের হবে না, কবে হবে? যাক, বলতে 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 কাশীপুর উদ্যান ভেতরে ঢুকেই বাঁ দিকে একটা আম গাছ আছে, ঘেরানো, নেট দিয়ে ঘেরানো, লোহার জাল দিয়ে ঘেরানো, ওর আশেপাশে কোনো লোকজন নেই। আমি দাঁড়িয়ে ঠাকুরকে বলছি, ঠাকুর আমাদের আর কবে হবে বলো? প্রায় কম বেশি 45 বছর হলো,
আর ওই বাচ্চাগুলোর দীক্ষা হচ্ছে 15, 14, 15, 16 বছরের বাচ্চাগুলোর দীক্ষা হচ্ছে। আমাদের কবে হবে, আমার কবে হবে, আমার কি আর হবে না? এরম বলছি, খুব মনে কষ্ট নিয়ে ঠাকুরকে বলছি। হঠাৎ আমি ভাবতে পারিনি, হঠাৎ আমার কানের মধ্যে আওয়াজ আসলো, কেনে হবে নে, তোরও হবে। যখনই বলা, এটা আমি কান দিয়েও শুনেছি, মন দিয়েও শুনেছি। আমার দুই চোখ দিয়ে, আমি কিন্তু সহজে চট করে কাঁদি না, আমার চোখ দিয়ে জল বেরোয় না, আমার চোখ দিয়ে, দুই চোখ দিয়ে জল বেরোচ্ছে। দেখি আমি পাগলের মতন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি, কিচ্ছু জানি না, পাগলের মতন দৌড়াচ্ছি, এদিক ওদিক যাচ্ছি, কাউকে দেখছি না, কিছু না, কে আমাকে দেখছে লজ্জা শরম কিচ্ছু নেই, শুধু দৌড়াদৌড়ি করছি পাগলের মতন। এই কথাটা কানে ঢোকার পরে, কেনে হবে নে, তোরও হবে। তারপর আমি কাঁদতে কাঁদতে আমি ট্যাক্সিতে উঠলাম। আমার জুতো রাখা ছিল জুতোর জায়গায়, সেখান থেকে হাতে করে জুতো নিয়ে এসে আমি ট্যাক্সিতে উঠলাম আর কাঁদছি। ড্রাইভার আমাকে দেখছে, কিছু বলছে না। আর যেসব লোকজন সব রয়েছে তারা হয়তো কেউ দেখছে, আমি কারোর দিকে তাকাইনি। তখন আমি নিজের মধ্যে নেই, আউট অফ কন্ট্রোল যাকে বলে। বাড়িতে আসলাম, বাড়িতে এসেও কাঁদছি। সঙ্গে রাতেও এই কথা নিয়ে অনেক দিনই কান্নাকাটি হয়েছে। আমি কিন্তু সহজে কোনো দিন কাঁদি না, অবাক কাণ্ড। তারপর একদিন আমার স্ত্রী আমাকে বলল, জানো আমি না স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বললো, গঙ্গার পাড়ে একজন বসে আছে পা মেলে, সামনে একটা মন্দির আছে। আসল জিনিসটা হলো সে ধুতি পরা, পা ছড়িয়ে বসে আছে, তার পায়ের উপর তোমার মাথা। তারপর তা আমাকে বলছে, আমার স্ত্রীকে বলছে যে এ আমার আপনজন, মাথায় হাত বুলিয়ে, তুই একে দেখিস। গায়ের রং কেরম, যে বসে আছে তার গায়ের রং কেরম, তুমি তো মুখ দেখতে পারোনি? বললো, না আমি মুখ দেখতে পারিনি। গায়ের রং কেরম? বলো, ফর্সা। দক্ষিণেশ্বরের ঠাকুরকে দেখেছ? তুমি তার পায়ের উপর শুয়ে আছো, সেই শুয়ে রেখেছে, মাথায় হাত বুলিয়ে বলছে আমাকে যে আমার খুব আপনজন, একে তুই দেখিস। যাই হোক, দিন যায়। কাশীপুর উদ্যান বাড়ির থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তারপর তাকে ডেকে ডুকে প্রায় বছর 2-3 পরে ভগবানের ঠাকুরের, রামকৃষ্ণ ঠাকুরের গান গাইতে গাইতে, মায়ের গান গাইতে গাইতে, আমি সংস্কৃতে একটাই মন্ত্র আমি জানি, দ্বিতীয় মন্ত্র জানি না। ইয়া দেবী সর্বভূতেষু করতে 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 আমার মধ্যে রামকৃষ্ণ দেবের মন্ত্র এসে পড়ল, আমার মুখ দিয়ে উচ্চারিত হতে লাগলো। আমার তাতে কোনো ইচ্ছা কাজ করেনি, আমার মুখ দিয়ে বেরোচ্ছে, আমি শুনছি। এমন এমন ঘটনা ঘটে, আমরা যখন কারোর সাথে কথা বলি ভেবে চিনতে তারপর কথা বলি। আর এই কথাগুলো আসার পরে, আমার মুখ দিয়ে বেরোবার পরে আমি চিন্তা করেছি কি বেরোলো। ভেবে চিনতে কথা বলা আর কথা বলার পরে ভাবা, চিন্তা করা, এই দুটো আলাদা। আমার জীবনে এইভাবেই ঠাকুরের মন্ত্র আমার মধ্যে এসেছিল। সেই মন্ত্রই আমি এখন নিয়মিত হোক অনিয়মিত হোক যখন সময় পাই করি। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হলো, হওয়ার পরে ঠাকুরের কাছে আমি চাইলাম, মা শারদার কাছে, যেন ছেলে হয়, প্রথম ছেলে হয়। তখন ঠাকুরের কাছে বললাম, ছেলে হবে, তো নাম কি রাখবো? এই করতে 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 একদিন হঠাৎ ঘুম থেকে উঠে সকালবেলায় আমার মুখ দিয়ে বেরিয়ে গেল দেবদান কুণ্ডু, ছেলের নাম হবে দেবদান। পরবর্তীকালে ছেলে হলো, তার নাম দেবদানই রাখা হলো। তার 6 বছর পরে সেই একইভাবে তারপর মেয়ে হলো, তাও ভালো, এক ছেলে এক মেয়ে। মেয়ের নাম কি রাখবো?
তারপর সেরমভাবেই সকালবেলা একদিন ঘুম থেকে উঠে আমার মুখ দিয়ে বেরোলো দেবী পূজা কুণ্ডু, মানে দেবী পূজা নাম রাখতে হবে, তাই রাখা হলো। এবার হঠাৎ একদিন শুয়ে আছি, ঘুমিয়ে আছি সকালবেলায়, তখন হবে 6টা সকাল, গরমকাল, কালে গরমকাল, খালি গায়ে শুয়ে আছি। হঠাৎ আমি স্বপ্নে সমাধিস্থ হয়ে গেলাম। এখনও অবধি আমার জীবনে একদিনই সমাধিস্থ হয়েছি, মানে আমাকে করেছে সমাধিস্থ। আমি সমাধিস্থ হয়ে গেছি আমি নিজেই জানি না। আমার বউ আমাকে গায়ে হাত দিয়ে ডাকছে, কী হলো কী হলো, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আবার আমি স্বাভাবিকে আসলাম, আবার ছেড়ে দেওয়ার পর আবার সমাধিস্থে চলে গেলাম। আবার চিৎকার চেঁচামেচি করে ডেকেছে, তারপর সমাধি ভঙ্গ হলো। তারপর আমি বললাম কী হয়েছিল, আমি তো কিছুই জানি না, আমি শুধু জানি আমি কোথায় চলে যাচ্ছিলাম, সে আমি বুঝতে পারছিলাম না, শুধু চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি। তখন বললো তুমি শুয়ে আছো, তোমার এই নাভির পদ্মের চারিপাশ থরথর 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 করে কাঁপছে, সারা অঙ্গ স্ট্যাচুর মতন, শুধু নাভিটাই কাঁপছে। এটার মানে আমার থেকে মুনি ঋষি সন্ন্যাসীরা ভালো জানে, আমি বলতে পারবো না। যাই হোক, আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি, এটা মাঝে মাঝেই দেখি, এখনও দেখি আমি আকাশে উড়ছি, এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে ও প্রান্ত। এই স্বপ্ন আমি অনেকবার দেখেছি জীবনে, এর মানে আমি জানি না, আমি শুধু উড়ে বেড়াচ্ছি আকাশে। এরপরে আমি তারকেশ্বর খুব যেতাম, যাইও, এখনও যাই, কিন্তু আগের মতো না। তারকেশ্বর যাই যে, সেখানে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা, তার মধ্যে 3-4টে ঘটনা বলার চেষ্টা করছি। আমি একবার ছোট 4 ধাম গেছিলাম, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, এলো ছোট 4 ধাম। তার সাথে আমি গোমুখও গেছিলাম একা। যাই হোক, সেখানে অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে আমি যমুনোত্রীর থেকে জল নিয়েছিলাম, সেই জল ছোট্ট একটা পাত্রে, আর গঙ্গোত্রীর থেকে একটা ছোট্ট এটুকু একটা পাত্রে, প্লাস্টিকের পাত্রে জল নিয়েছিলাম। গঙ্গোত্রীর জল দিয়েছিলাম কেদারনাথ বাবাকে মাথায়, আর যমুনোত্রীর জল আমি তারকেশ্বর বাবার মাথায় দিয়েছি। 4 ধাম থেকে আসার পরে সময় বুঝে 15-20 দিন, 1 মাস পরে কম বেশি গেছিলাম, দিয়ে এসেছি। যখন আমি যমুনোত্রীর জল আমি বহুবার বাবা তারকনাথের মাথায় জল দিয়েছি, পুজো দিয়েছি। সেদিন দেখলাম সকাল কটা, 7টা 6টা 7টার সময়, 7:30 এরকম কম বেশি, জলটা বাবার মাথায় দিচ্ছি, জলটা দেখছি আর শেষ হচ্ছে না, ওইটুক বোতলের জল শেষ হতে চাইছে না, আর আমার সারা শরীর শিহরণ দিয়ে উঠেছে, কি জানি ভিতর দিয়ে হচ্ছে। কোনোদিন এরকম তারকেশ্বর বাবার কাছে হয় না, আমার হয়নি এখন অবধি, সেদিনই প্রথম। পুরো সারা শরীর শিহরণ দিয়ে উঠছে, কিন্তু একটা অন্য অনুভূতি, অন্য রকম ব্যাপারটা আমার বুঝতে সময় লেগেছিল। এই গেল যমুনোত্রীর জল বাবা তারকনাথের মাথায় দেওয়ার পরে এই ঘটনা ঘটল। তারপরে আমি বাড়ি চলে আসলাম। আমি আমাদের যেখানে বাড়ি লেক টাউন, সেখান থেকে তারকেশ্বরের দূরত্ব বাই রোড 60 থেকে 65 কিলোমিটার। আমরা রাতের বেলায় রাতের খাওয়া দাওয়া করে বাইক নিয়ে যেতাম। একদিন আমাদের পাড়ার একটা ছেলেকে, একা যেতাম না, একজন সঙ্গে থাকত। কালে ছিল শীতকাল, আমরা গেছি 12টা 12:30 1টায় পৌঁছে গেছি, 1টার সময় পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে বাবা তারকনাথের মন্দিরের গায়ে একটা চায়ের দোকান ছিল, এখনও আছে। সেই চায়ের দোকানের 2 দিকে পাঁচিল আর 2 দিক খোলা, সামনে একটা লাইট পোস্টের আলো জ্বলছে, ওই আলো যতটুকু ঢুকছে তা চায়ের দোকানে। তার মধ্যে অনেক টুল পাতা, বসে চা খাওয়ার জন্য লম্বা লম্বা টুল পাতা। তখন সব হোটেল বন্ধ হয়ে গেছে, শীতকালের ব্যাপার। আমি আরও বসে আছি। আমি একটা গামছা নিয়ে যেতাম, কারণ গামছাটা নিতাম ওই ভোর 4টের সময়, 4:30 সময় দুধ পুকুরে চান করতাম, করে বাবার স্নান অভিষেক সেটা দর্শন করতাম, প্রণাম করতাম,
পুজো দিতাম, চলে আসতাম। আবার সকাল 7:30টার মধ্যে বাড়িতে ফিরে যেতাম। ফাঁকা রাস্তা, রাত্রেও ফাঁকা রাস্তা, ভোরবেলাও ফাঁকা রাস্তা। তাই আমি প্রথম অমরনাথ যাই, বৈষ্ণব মাতা যাই 2010-এ। 2010-এ অমরনাথের মেডিকেল চেকটা অত কড়াকড়ি ছিল না, একদমই কড়াকড়ি ছিল না। আর রেস্ট্রিকশনও ছিল না যে 18 বছরের নিচে যেতে পারবে না, 60 বছর 65 বছরের ঊর্ধ্বে যেতে পারবে না, এইসব রেস্ট্রিকশন ছিল না। আমি 2010 অমরনাথে কোলের বাচ্চা নিয়ে অমরনাথে যেতে দেখেছি। বাঙালি না, হিন্দি ভাষী। এক একটা জায়গায় গেলে এক এক রকম ব্যাপার। সেই অমরনাথের ঘটনা বলি। ওই সময় বসে আছি, ঘুম তো আসবে না, ওই টুলের মধ্যে শুয়ে শুয়েছিলাম প্রথমে, তারপর বসলাম, বসে গামছাটা গায়ে দিয়ে, শীতকাল তো, অমরনাথ যাত্রার পুরো কাহিনী ওকে বলছি। তখন চায়ের দোকানের সিমেন্টের উনান, কয়লার উনান সিমেন্টের, তার মধ্যে দেখলাম একটা এত বড় কালো কুকুর, বিশাল বড় কালো কুকুর ঘুমিয়ে আছে। যাই হোক, এবার ঘটনা বলছি, অমরনাথ, বৈষ্ণব মাতা, এই ঘটনাগুলো বলছি। আমি ওকে, ও অমরনাথ গেছে দুবার, তখন মনে হয় 2-3 বার গেছে, আমি প্রথমবারই গেছি 2010-এ। তা আমার কি ঘটনা হয়েছে সেটা আমি বলছি ওকে। বলতে 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 কম বেশি 45 মিনিট 1 ঘন্টা তখন কেটে যায়। কেটে যাওয়ার পরে হঠাৎ আমার এই পায়ের থাইয়ের মধ্যে কে যেন হাত দিয়ে ভর দিয়ে উঠল। আমরা কিন্তু 2জনে ছিলাম, তৃতীয় কোনো ব্যক্তি ছিল না, শুধু কালো কুকুর। আর অত রাত, তখন বাজে রাত 3টে, পায়ের ওপর হাত দিয়ে ভর দিয়ে উঠে গেল। যেই না উঠে গেল, আমি তো চমকে গেছি, স্বাভাবিক। তখন বাবাকে যে স্নান করানো হয়, অভিষেক করানো হয়, গোলাপ জল, চন্দন, আতর, আরও অনেক কিছু, সেই যে একটা মিশ্রিত গন্ধ আমাদের নাকের চারিদিকে তক্ষণই শুরু হলো। এবার গন্ধটা, ও শুনো, আমি একটা গন্ধ পাচ্ছিস না, যে বাবাকে যে যখন স্নান করে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কিন্তু খুব বিচক্ষণ, মানে আমার থেকে ছোট, কিন্তু খুব বুদ্ধিমান ছেলে। ও চট করে কোনো জিনিস না বুঝে সুঝে মেনে নেবে না। বলে হ্যাঁ, কী হলো কী হলো কী হলো, ভয় পেয়ে গেছে। মানে ভয় পাওয়ার কিছু নেই, এই গন্ধটা দেখ আস্তে 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 মন্দিরের দিকে চলে যাচ্ছে। বলে হ্যাঁ ঠিক বলছো তো। আমি হ্যাঁ। বলে কী হলো? ও বললো, ডাকলাম ধরে, দাদা কী হলো এটা? আমি বললাম, বাবা, এই যে অমরনাথের কাহিনী বলছিলাম, তারকেশ্বরের বাবা আমার পাশেই বসেছিল, আমরা দেখতে পারিনি, কিন্তু প্রমাণ দিয়ে গেল আমি ছিলাম, আছি, থাকবো। তাই আমার পায়ে ভর দিয়ে উঠল, ওঠার সঙ্গে সঙ্গে এই সুগন্ধটা বেরোলো। এবার সুগন্ধটা আস্তে 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 মন্দিরের বিগ্রহের সঙ্গে মিশে গেল। বাবা চলে গেল মন্দিরে। এতক্ষণ আমাদের পাহারা দিচ্ছিল আর আমাদের কথাই শুনছিল। তারপর আমরা যথারীতি গেলাম, স্নান করলাম দুধ পুকুরে, বাবাকে দর্শন করলাম, পূজা দেখলাম, বাড়ি চলে আসলাম। গেল। প্রতি শিবরাত্রির দিন তারকেশ্বরের মন্দির 24 ঘন্টা খোলা থাকে। এটা অনেকে জানে, অনেকে জানে না। যাই হোক, আমরা ওই সেই বাইক নিয়ে বাড়িতে পুরো খেয়ে, নিরামিষ খেয়ে, শিবরাত্রির দিন বাবাকে জল দেবো তো, খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। পুরো ভরপেট খেয়ে বেরিয়েছি এবং বাইক আমিই চালাচ্ছি। হঠাৎ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেল। কোনো দিন এটা হয় না, আমি বুঝতেও পারলাম না। 20 কিলোমিটার বাইক চালাবার পরে ডানকুনি ফানকুনি পার করে বেরিয়ে গেছি অনেক দূরে। এত খিদে পেল, নিরামিষ তো খেতে হবে, চা বিস্কুটই খাওয়া যাবে, তার বেশি তো কিছু খাওয়া, হয়তো পাউরুটি খাওয়া যেতে পারে, মিষ্টি ফিষ্টি খাওয়া যেতে পারে। আমি বললাম ঠিক আছে চল। তারপর হঠাৎ দেখছি মেন রোডের উপর একটা বাড়িতে শিবরাত্রির শিব পার্বতীর পুজো হচ্ছে। বাইকটা একটু স্লো করেছি, লাইট ফাইট জ্বালানো,
যেই স্লো করেছি পিছনে সেই ওই ছিল, ওই ছেলেটাই ছিল, বিচক্ষণ ছেলে। যেই স্লো করেছি এক ভদ্রলোক, বয়োজ্যেষ্ঠ, গলায় গামছা দিয়ে আসুন 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 আসুন, ভিতরে আসুন ভিতরে আসুন করে আমাদের ডেকে নিয়ে গেল। আমি বাইক স্ট্যান্ড করে তালা মেরে লক করে চাবিটা নিয়ে, এত করে ডাকছে, যাই, গেলাম, গিয়ে বসুন বসুন বসুন, গলায় গামছা দিয়ে আরও লোকজন ডাকলো। আমি কিছু বুঝতে পারছি না, আমি ঠাকুরকে প্রণাম করলাম, শিব পার্বতীকে, হর পার্বতীকে প্রণাম ফোনাম করে বসতে দিল, বসলাম। তারপর থালা ফালা নিয়ে আসলো, কলা পাতা, তখন মনে নেই এতদিনের কথা, বা শাল পাতার থালা এনে আমাদের ছোলার ডাল, লুচি, আলুর দম জোর জোর করে খাওয়ালো, যাচাই করে খাওয়ালো। আমি এতটা খেলাম যে আমি বাড়িতে কিছু খেয়েই আসি, প্রায় 8-10টা লুচি আমি খেয়ে নিলাম। কী করে খেলাম জানি না, খেলাম। ও অতটা খেতে পারেনি, কম খেয়েছে, যাই হোক। তারপর আমাদের এই হাত জোর করে আবার আসবে এইসব সব বললো। আমি তো আমি চিনি না, জীবনে দেখিনি। তারপর বেরিয়ে আবার বাইক স্টার্ট করে খানিকটা গেছি, তখন আমাকে পিছনে আমার ছেলেটা বলছে, কী হয় তোমার? কী হয় না তো, কী বলছো? আমি সত্যি বলছি, আমি জীবনে একেই প্রথম দেখলাম। বলে তোমাকে দেখে ডেকে মানে নিয়ে বসিয়ে লোকজন ডেকে যাচাই করে খাওয়ালো। আমি বুঝতেই পারলাম না কিছু, এখনও বুঝতে পারিনি কি ঘটনা ঘটলো। আমি চেষ্টা করি প্রতিবারই শিবরাত্রির দিন রাত্রেবেলায় তারকেশ্বর যাওয়ার। অনেকবার গেছি, বহুবার গেছি, এবারও গেছি, গতবারও গেছি শিবরাত্রির দিন। এবার বাইক নিয়ে যাচ্ছি, কামারকুণ্ডু স্টেশনের পাশে একটা জায়গা, একটা জিপ, পুলিশের জিপ দাঁড়িয়ে আছে, অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। আমাদের হাত তো দেখায়নি, আমরা দাঁড়ায়ও নি, চালিয়ে বেরিয়ে গেছি দূরে, তারকেশ্বরের থেকে হয়তো 15 কিলোমিটার 10 কিলোমিটার, কামারকুণ্ডু এইসব। যাই হোক, সেটা বড় কথা না, আসল কথাটাই বড় কথা। পুলিশ আমাদের দেখলো, সব পুলিশ তাকিয়ে দেখে দেখলো, ফাঁকা, তখন বাজে রাত 1টা বাজে বা 12টা বাজে, এরকম বাজে। সে জোরে আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম, দেখলো আমাদের। আমরা গিয়ে স্নান করলাম দুধপুকুরে, বাবাকে জল ঢাললাম, 24 ঘন্টা খোলা তো তারকেশ্বর। আবার আসছি, এবার হাত দেখিয়েছে, যাই হোক যথারীতি পুলিশ হাত দেখিয়েছে, আমাদের তো থামতেই হবে। থেমেছি। তখন আমার একটা নামি সিমেন্ট কোম্পানি, তখন তো হালকা ঠান্ডা আছে, একটা নামি দামি সিমেন্ট কোম্পানির হাফ হাতা জ্যাকেট পরা ছিল, এবং বাইকটাও সেই কোম্পানির ছিল দেওয়া, তার মধ্যে সেই সিমেন্ট কোম্পানির নামও লেখা আছে। দাঁড়ালাম, আমার পিছনে একজন ছিল, সেবার আবার অন্য ছেলে ছিল, সে আবার নন বেঙ্গলি। যাই হোক, সে তো ভয় কাঁপছে, আমাকে বললো কাগজ দেখান। স্যার কাগজ তো আনিনি, তাড়াহুড়া করে তারকেশ্বরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। আপনি এই গেলেন, এর মধ্যে চান ঠান করলেন, পুজো দেওয়া হয়ে গেছে, হয়ে গেল? আমি হ্যাঁ, 1 সেকেন্ড আমি দাঁড়াই না, কারণ আমার কালকে সকালে কাজ আছে। পুলিশের যে বড় অফিসার সেই কথা বলছে, আর সবাই দাঁড়িয়ে দেখছে। বললাম দাঁড়ান, যে তারকেশ্বর গেছিলে, ডিগ্গি খুললাম, তারকেশ্বরের ফুল প্রসাদ সব দেখালাম। আমি দেখুন মাথা এখনো মনে হয় ভেজে আছে। কাগজপত্র আমি এত তাড়াহুড়া করেছি, কাগজপত্র নিতে ভুলে গেছি। আর আমার মোবাইল চেক করেন, রডের কোম্পানির মেসেজ আছে, ব্যাংকের মেসেজ আছে, সিমেন্ট কোম্পানির মেসেজ আছে, তাতেই বুঝতে পারবেন আমি অনেস্ট লোক। সে আমার দিকে তাকিয়ে হাসছে, আমার কথা বলার ভঙ্গি দেখে। বললো আমি আপনাকে তো ছেড়ে দেবো, কিন্তু আপনাকে তো আটকে দেবে। আমি কেন? বলে এসপি, হুগলির এসপি বিশাল বাহিনী নিয়ে 5-7 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছে, আপনি ছেড়ে দেন, আমি ওনার সঙ্গে কথা বলে নেব। আর ভোলেনাথ আছে, তার কাছে এসছি, সে নিশ্চয়ই বাড়ি পৌঁছে দেবে। সে আমার দিকে থাকে, আমি যান, আর 1 মুহূর্ত দেরি না, আপনার সাথে আর কথা বলবো না, আমাকে ছেড়ে দিন। আমি চলে গেলাম, ফাঁকা রাস্তা, বাড়ি চলে আসলাম। এসপিকেও দেখা হলো না, কারোর সঙ্গেই দেখা হলো না। আমার যা দেখেছি সত্য কথা বললাম, এতে অনেকে বুঝতে পারবে, আবার অনেকে বাচ্চা যারা, তারা আমার কথা বুঝতে পারবে না, অনেকে সমালোচনা করবে। যারা সমালোচনা করবে তাদের আমি প্রণাম জানাই। কেন? নিন্দুক ছাড়া সুন্দরের জন্ম হয় না। আমাকে সংশোধন করতে গেলে কিছু নিন্দার দরকার আছে।
যদি নিন্দা করে তাহলে আমার ভুলগুলো সংশোধন হবে। তার জন্য আমি নিন্দুকদেরও নমস্কার জানাই। আজকে অসিতবাবু যে অসাধারণ কতগুলো ঘটনা বললেন, ওনার নিজের ব্যক্তিগত জীবন, ওনার পারিবারিক জীবন, ছোটবেলাকার সময়গুলো এবং পরবর্তীকালে শিবজিকে কেন্দ্র করে বিভিন্ন তীর্থস্থানে ওনার যে সমস্ত অলৌকিক, বিশেষ করে দৈব অলৌকিক ঘটনাগুলো অত্যন্ত সুন্দরভাবে উনি আমাদের সামনে তুলে ধরলেন। আপনারা যদি চান তাহলে পরবর্তীকালে ওনার আরও বিভিন্ন অলৌকিক ঘটনা রয়েছে, উনি সেইগুলো আমাদের এখানে শোনাতে আসবেন। তো আজকের মতো অসিত কুণ্ডু মহাশয়কে আমরা বিদায় জানাবো এবং আশা করব এইভাবেই দৈব অলৌকিক কৃপা ওনার উপর, ওনার পরিবারের প্রত্যেকের উপর সমানভাবেই থাকুক। এই বলে আজকের মতো দাদা আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি আজকের এই পডকাস্ট থেকে। সাথে সাথে প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আপনারাও যারা আপনাদের ঘটনা এইভাবে শেয়ার করতে চান তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ভয়েস মেসেজ করে জানাবেন। যদি মনোনীত হয় আপনার সঙ্গে আমরা যোগাযোগ করে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।